শুভ সকাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করি। আমরা পড়ছিলাম টপিক 2 টাইপস অফ ফসিল এন্ড ফসিলাইজেশন প্রসেস। এটা আমরা শুরু করেছিলাম এই টপিকটা। এখানে আমরা ফসিল টাইপস গুলো নিয়ে আলোচনা করেছি ক্লাসে। মেইনলি মেজর টাইপস গুলো প্লাস হচ্ছে অন্যান্য টাইপস এর ফসিল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। Cast and mold compressed, fossil, trace fossil, pseudo fossil, chemical fossil, living fossil. তো এইটুকু পর্যন্ত আমাদের আলোচনা কমপ্লিট হয়েছিল। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফসিলাইজেশন প্রসেস। ফসিলাইজেশন প্রসেসটা কি? প্রসেসে মানে যে কোনো ফসিল গঠন হয় বা তার ফরমেশন, সেই প্রসেসটাকে বলা হচ্ছে প্রসেস। তো ফসিল বিভিন্ন ওয়েতে প্রিজার্ভ বা গঠন হতে পারে, অনেকগুলো আছে। Fossils are preserved in the rock in several ways. এখানে আমি চারটা মেথড বা চারটা টাইপস ফসিলাইজেশন প্রসেসের। পারমিনারাইজেশন অর পেট্রিফিকেশন। আমরা পেট্রিফাইড ফসিল আলোচনা করেছিলাম। তো পেট্রিফাইড ফসিল যে প্রসেসের মাধ্যমে গঠন হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি পেট্রিফিকেশন পার মিনারালাইজেশন প্রসেস। এটা আছে কি কম্প্যাকশন প্রসেস, ফর রিপ্লেসমেন্ট, তারপর আছে কার্বনাইজেশন। তো মূলত এই চারটা ফসিলাইজেশন প্রসেস আমরা আলোচনা করব, যে চারটা প্রসেসে কিভাবে ফসিল গঠন হচ্ছে। প্রথমে আমরা যেটা আসি সেটা হচ্ছে কি পারমিনারাইজেশন অর পেট্রিফিকেশন। এটা বোঝা যাচ্ছে যে এখানে মিনারেলস আছে। তো পেট্রিফাইড ফসিল আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই ফসিলটা কি হয়, মিনারেল দিয়ে তাদের হলো স্পেস বা যেগুলো জায়গাগুলো আছে সেই মিনারেল দিয়ে সেটা প্লেস হয়। এই যে পেট্রিফাইড ফসিল আমরা পড়েছিলাম না, এই বলেছিলাম যে তাদের কি হয়, এই ফসিলে মিনারেল যুক্ত হচ্ছে। তো এটাই আমরা এখানে আলোচনা করি যে পারমিনারাইজেশন ইজ এ প্রসেস অফ ফসিলাইজেশন in which mineral deposits forming cast of organisms. Organism যখন সেটা ডিকে হয়ে যাচ্ছে, তার কিছু কিছু অর্গানিক ম্যাটেরিয়ালস কি কম্পোস্ট হয়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলোকে ফিল আপ করানো মিনারেল ডিপোজিট হয়। কোত্থেকে? সেডিমেন্ট থেকে। যে সেডিমেন্ট দ্বারা ওই প্ল্যান্ট ওই আবৃত থাকে, সেই সেডিমেন্ট মিনারেল ডিপোজিশন হয়ে ওই তাদের স্পেস গুলোতে ডিগ্রেডেশন হয়েছিল, সেই স্পেস গুলো ফিল আপ। তো সেটা একটা পূর্ণাঙ্গ আবার একটা কাস্ট হিসেবে সেটা তৈরি হয়, বা একটা অর্গানিজমের পূর্ণাঙ্গ একটা বডি পার্ট বা আকার ধারণ করে। তো এই
যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি পারমিনারাইজেশন অর পেট্রিফিকেশন। বিভিন্ন পয়েন্টের মাধ্যমে এই প্রসেসটা এখানে আমি ড্রাইভ করেছি। Permineralization is the process of fossilization that occurs when an organism is buried and then empty spaces filled with mineral-rich groundwater. যে কথাটা আমি একটু আগে বললাম সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। Minerals precipitate from the groundwater occupying the empty spaces. In this process, the origin is retained by means of some minerals that has infiltrated the tissue. এই প্রসেসটায় যে কোনো অর্গানিজমের অরিজিনাল সেল স্ট্রাকচার সেটা গঠন হয়। সেটা কিভাবে গঠন হচ্ছে? মিনারেল গুলো কি টিস্যুতে ইনফিল্ট্রেটেড হচ্ছে। হ্যাঁ, ইনফিল্ট্রেটেড কি ধরো এরকম কিছু, কারণ তারা কি করে অনুপ্রবেশ, এই মিনারেল গুলো তো সলিড, হ্যাঁ, তো ওয়াটারের সাথে ডিজলভ অবস্থায় থাকে। সেই এই অর্গানিক টিস্যুতে ইনফিল্ট্রেটেড হয়। The process of permineralization involves infiltration precipitation. প্রথমে ইনফিল্ট্রেশন হয়, তারপরে সেটা তলানি পড়ে বা অধঃক্ষিপ্ত হয় সেটা। কারণ একটা টাইমে ধরো টিস্যুতে তারা সাপ্লাইয়ের মাধ্যমে তারা এই ওয়াটার হয়ে যায়, তখন তাদের কি তলানি পড়ে যায়, তাই না? তারা তখন প্রেসিপিটেট হয়। begins buried plant materials absorb soluble minerals in the form of carbonate, silicate, sulfate. মিনারেলস গুলো তারা এই সালফেট আকারে অ্যাবজর্ব plant materials বা plant tissue. Soluble silicate reduced to silica, which and sulfur is involved. The process is called, আর এই যে প্রসেসটা খুবই স্লো, কিন্তু এটা অনেক সময়ের দরকার, এই প্রসেস ফিল আপ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ছিল পারমিনারালাইজেশন বা পেট্রিফিকেশন ডেসক্রিপশন, যে এখানে কিভাবে করে ফসিলাইজেশন প্রসেস। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কম্প্যাকশনে পড়েছিলাম, টাইপস পড়েছিলাম অনেকটাই। কম্প্যাকশন আর কম্প্রেশন এই দুটো অনেকটা কাছাকাছি। তো এখানেও ভার্টিক্যাল প্রেসারের প্রয়োজন। ভার্টিক্যাল প্রেসারের কারণে প্ল্যান্ট পার্টস গুলো, তাদের যে অর্গানিক সাবস্টেন্স গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলোর আসে এবং তারা একটা টাইপে তারা আকার ধারণ করে। process fossil forms are the results of chemical reduction of materials that compose
টিস্যু। প্ল্যান্ট টিস্যুকে কম্পোস্ট করে আছে এরকম অর্গানিক ম্যাটেরিয়ালস গুলোর কেমিক্যাল। In this process, plant fragments are compressed by vertical pressure. Without intervening as occurring lignite and coal are large scale compactions. এখানে 3 ধরনের কম্প্যাকশন আছে। পিট, নরমাল যে কয়লাটা সেটা কিন্তু ওয়ান টাইপ অফ কোল। এখানে আমরা যেটাকে কোল বলছি, এখানে কার্বনের ডিকম্পোজিশনটা বেশি, কার্বনের পরিমাণটা বেশি থাকে। আমরা জানি যে কয়লা হচ্ছে আর হচ্ছে একটা কয়লা, এটাকে ব্রাউন কোল হয়, ব্রাউন কোল। এইখানে কার্বনের পরিমাণ, হ্যাঁ, এই ব্ল্যাক কোল এটা কিছুটা কম। আর হচ্ছে এটা এটাকে কি বলবো, বলো। পিট কয়লা তৈরি করে বগ পড়েছিলাম না, মস। আচ্ছা, তোমরা মেবি ইয়েতে ব্রায়োফাইট পড়েছিলে তাই না? ব্রায়োফাইট পড়ার সময় ব্রায়োফাইটে এটা পড়ার কথা। আচ্ছা, যাই হোক, আমি যেটা ছিলাম যে পিট কয়লা বা বিভিন্ন ধরো প্ল্যান্ট পার্ট অনেকদিন ধরে চাপা পড়ে এর মতো, এটাকে কি বলবো, মানে একটা স্তূপ লাইক আকার ধারণ। তো এটা অনেক ভার্টিক্যাল প্রেসারে এটা একটা ধরো কয়লা যেমন ক্রিস্টাল লাইক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কয়লা তো ধরো কার্বনের একটা ক্রিস্টাল লাইক চাকার মতো একটা, কিন্তু পিটটা সেরকম। দেখেছো কিনা জানি না, তোমরা ইন্টারনেটে সার্চ দিয়েও দেখতে পারো। হ্যাঁ, পিট কয়লা বাইরে মস দিয়ে, উদ্ভিদটাকে অনেক দিন ধরে জমিয়ে এই পিট কয়লাটা বানানো হয়। তা আর্টিফিশিয়ালিও বানানো যায়, আবার পিট কিছু ফসিলাইজড অনেক বহু বছর কোন স্থানে বা কোনো ভেজিটেশন সে মাটির নিচে চাপা পড়ে ওই ভেজিটেশন গুলো থেকে একটা ডিকম্পোজিশন হয়ে এরকম একটা ইয়ে তৈরি, লাইক ডিপোজিশন। হ্যাঁ, তো ওইটাকে বলা হচ্ছে কি পিট কয়লা। এই প্রত্যেকটা টাইপই কম্প্যাকশন ফসিলাইজেশনের মাধ্যমে, হ্যাঁ, কম্প্যাকশন, যেহেতু এখানে কোনো মিনারেলের কোনো তো এখানে তারা কি হচ্ছে, মূলত তারা একটা কম্প্যাক্ট আকার, কম্প্যাকশন বলা হচ্ছে। আমরা যদি কোনো কিছুর কম্প্যাক্ট বানাই, আমরা প্রথমে কি করি, ওটাকে আগে একটু প্রেস করতে হয়। হ্যাঁ, এটা কখনো কম্প্যাক্ট হয় না। তো মূলত ভার্টিক্যাল এই কম্প্যাকশন প্রসেসটা। The compaction results in a reduction of pore space with and changes in chemical composition of buried plant masses. যখন কম্প্যাকশন হচ্ছে তখন যে ভার্টিক্যাল প্রেসারটা হয়, প্রেসারের কারণে সেডিমেন্ট দ্বারা যে প্ল্যান্ট পার্টস গুলো কভার থাকে, সে
স্পেস গুলো কমে যায়, রিডিউসড হয়ে যায়, সেগুলো কমে যাচ্ছে। সাথে সাথে প্ল্যান্ট পার্টস যেগুলো চাপা পড়ে আছে, পার্টস গুলোর যে কম্পোজিশন চেঞ্জে, তারা এরকম ধরো কয়লার আকার করে। আচ্ছা, এরপর যে সেটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট কথাটাই বোঝা যাচ্ছে যে একটার পরিবর্তে আরেকটা, মানে একটার জায়গার পরিবর্তে আরেকটা বসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে রিপ্লেসমেন্টে বোঝা যাচ্ছে কি যে ধরো কোনো অর্গানিজমের যে বডি পার্ট আছে, যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলো রিপ্লেসে এটা রিপ্লেস করবে বা মিনারেলস গিয়ে সেইখানে ডিকম্পোজড হবে। হ্যাঁ, মিনারেলাইজেশনে কি ছিল? মিনারেলাইজেশনে ছিল যে স্পেস গুলো তারা পাবে এমটি স্পেস, সেই এমটি স্পেসে গিয়ে মিনারেল ডিকম্পোজড হবে। আর রিপ্লেসমেন্টে হয় কি পুরো হোল পার্ট রিপ্লেসড হয়ে যায়। রিপ্লেসমেন্ট টেকস প্লেস, water dissolves the original hard parts and replaces them with mineral matter. একদম যে ধরো একটা প্ল্যান্টের ক্ষেত্রে আমি বলি, প্ল্যান্টের অরিজিনাল বডি পার্টটা পুরোটাই ডিজলভ হয়ে বডি পার্টের জায়গায় রিপ্লেস করবে কি মিনারেল ম্যাটেরিয়ালস। দিস অকার ম্যাটেরিয়াল ইজ রিপ্লেস। স্কেলিটাল ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে কি গঠন করে যেই সেটাই তো তার স্কেলিটাল ম্যাটেরিয়াল, তাই না? ধরো প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের লিফের ক্ষেত্রে যদি বলি, লিফ ভেইন, হ্যাঁ, প্লাস হচ্ছে প্ল্যান্ট যে এটাও তো তার স্কেলিটাল ম্যাটেরিয়াল। When skeletal material is replaced molecule by molecule or by some new, তো এইখানে যে রিপ্লেসমেন্ট হচ্ছে সেই মিনারেল গুলো কি কয়েকটা কমন মিনারেলস হচ্ছে কি পাইরাইট, হেমাটাইট। তো এখানে এই দুটোই হচ্ছে আয়রন বেসড যে মিনারেলস, সেটা আমরা জানি এগুলো, তারপরেও আমি এখানে রেখেছি। সালফাইড বলা হয় পাইরাইটকে, আর ক্রিস্টাল লাইক স্ট্রাকচার। এটাকে পাইরাইটকে অনেক সময় গোল্ডের মতো দেখতে মনে হয়, বলা হয়। তোমরা তো পড়েছো না কেমিস্ট্রিতে পড়ার কথা, তাই না? কথা। আচ্ছা, হেমাটাইট হচ্ছে কি, এটাও ওয়ান টাইপ অফ ক্রিস্টাল লাইক। এগুলো হচ্ছে কি দুটোই হচ্ছে এটাকে কি বলে, বেসড মিনারেল। হ্যাঁ, আয়রন। তো একটা হচ্ছে, তো এই যে তো এই মিনারেলস গুলো দিয়ে হচ্ছে প্ল্যান্ট পার্টস এর রিপ্লেসমেন্ট হচ্ছে, প্ল্যান্ট পার্টস আর যে কোনো অর্গানিজমের রিপ্লেসমেন্ট হচ্ছে গ্রাজুয়ালি ওভার as the original materials dissolve away and new material precipitate in its place. অরিজিনাল ম্যাটেরিয়াল গুলো থাকে, সেই ম্যাটেরিয়াল গুলো ডিসলভ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় জায়গা করে নিচ্ছে
পাইরাইট, হেমাটাইট, সিলিকেট। তো সেটা কি যদি প্ল্যান্টের বডি পার্টে ক্যালসিয়াম কার্বন সিলিকা রিপ্লেস করে, carbonate is replaced by silica, কার্বনেটের যে স্পেসটা যদি রিপ্লেস হয় তাহলে সেটাকে বলা হয় সিলিসিফিকেশন। আর কার্বনেট যদি পাইরাইট দিয়ে রিপ্লেস হয় তো পাইরিটাইজেশন। Replace bone, shell, wood and even soft body parts. মানে প্ল্যান্টের কোন কোন পার্ট গুলো বা অর্গানিজমের কোন পার্ট গুলো এই মিনারেলস গুলো রিপ্লেস করতে পারে। এনিমেলের বোন করতে পারে, প্ল্যান্টের ক্ষেত্রে উড, ধরো কোনো অর্গানিজমের মাসেলও রিপ্লেস করতে পারে। এরকম রিপ্লেসমেন্টে যে ফসিলটা তৈরি হয় সেই ফসিলটাকে সেই প্রসেসটাকে আমরা বলছি কি রিপ্লেসমেন্ট ফসিলাইজেশন প্রসেস। এরপর লাস্ট যেই টাইপটা আছে কি কার্বনাইজেশন অর এটাকে ডিস্টিলেশন অর। তো এইটা কি the type of fossil in which আচ্ছা the type of fossil in which only the carbon remains in the specimen. হ্যাঁ, কার্বনাইজেশনে কি হবে যে কোনো যে ফসিল টাইপে শুধু কার্বনের ডিকম্পোজিশনটাই হচ্ছে আর বাকি যে বডি পার্ট গুলো সেগুলো ডিসলভ হচ্ছে। ভোলাটাইল এলিমেন্টস ইন a way thin carbon as the only fossil organic matter-এ যে ভোলাটাইল এলিমেন্টস গুলো থাকছে সেগুলো কি ডিস্টিল অ্যাওয়ে। এই প্রসেসটা মাধ্যমে হয়। ডিস্টিলেশন কি আমরা ডিস্টিলেশন বলতে বোঝাচ্ছি যে কোনো কিছু এই যে আমরা ধরো পানির ক্ষেত্রে বলি না ডিস্টিলেশন করা, বোঝাচ্ছে যে কোনো কিছুর পাতন করা। হ্যাঁ, কোনো কিছুকে ধরো ইনফিল্ট্রেশন হতে পারে, এটা ফিল্ট্রেশনও হতে পারে কোনো কিছু। তো এখানে কোনটা কার্বন বেসড যে ম্যাটেরিয়াল আছে সেটা থিন কার্বন ফিল্ম তৈরি করে। হ্যাঁ, এবং ওইটাই একটা ফসিল হিসেবে সেটা কি become trash and squeezed then form compression। এইখানেও কিন্তু ওই যে কম্প্রেশনের যে প্রেশার, এখানেও কিন্তু অবশ্যই প্রেশারের প্রয়োজন হয়। যে কোনো গেলে তো অবশ্যই তোমাকে একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। অর্গানিজমস গুলো ধরো ট্র্যাপ স্কুইজড কি সেটাকে ইয়ে করা, এটাকে কি বলবো, স্কুইজড হচ্ছে একটা স্কুইজিং, হ্যাঁ, চাপ প্রয়োগ করা যেটাকে আমরা ভার্টিক্যাল প্রেসারের মাধ্যমে। তো squeeze and then form compression. Distillation of the polymerization takes place. বলতে আমরা এখানে কার্বন বেসড যে ম্যাটেরিয়ালস গুলো কার্বন রিমেন্স কে বোঝাচ্ছে। তো এই কম্পাউন্ডস গুলো ডিস্টিলেশন হচ্ছে এবং তাদের পলিমারাইজেশন মানে কি অনেকগুলো, হ্যাঁ,
পলি মানে অনেক, পলিমারাইজেশন টোটালটাকে কপি তৈরি করা, হ্যাঁ, অনেকগুলো তৈরি করা। তো এই প্রথমে তো তাদের ডিস্টিলেশন হতে তাদের এরকম ধরো এই সাইকেলটা যদি রিপিটেশন হতে থাকে, তো সাইকেলটা রিপিটেশনের মাধ্যমে কি বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার অনেক কার্বন ফিল্মের কথা বলছি, যে কার্বন কম্পোজিশনের কথা বলছি। তো এইখানে তাদের পলিমার হয়, হ্যাঁ, পলিমারাইজেশন যে প্রসেসটা সেটা হচ্ছে। প্রথমে তারা কি করে, পলিমারাইজড কার্বন মলিকিউল তৈরি করে। The thin dark film is made of stable molecules, মানে কার্বন মলিকিউলস গুলোর ডিস্টিলেশন হয়ে এবং হয়ে তারপরে তারা কি থিন ডার্ক একটা ফিল্ম তৈরি করে, হ্যাঁ। তো এইটাকেই বলা হচ্ছে কি কার্বন ডিস্টিলেশন প্রসেস। এই চারটাই প্রসেস, হ্যাঁ, এই চারটা প্রসেস। তো এই প্রসেস আলোচনার মাধ্যমে কমপ্লিট হতে, যে এই টপিক 2টা কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট টপিক আলোচনা শুরু করে দিব। নেক্সট যে আমাদের টপিকটা আছে সেটা, আচ্ছা, কোশ্চেন আছে নাকি আমি নেক্সট যাব? অ্যাকচুয়ালি কি এইটা মুখস্থের জিনিস, খুব বুঝার একটা কিছু নেই। এই যে অনেকটাই তো মুখস্থের মতো। ধরো খুব বেশি যে তোমার কিছু আছে সেরকম তেমন কোনো পয়েন্ট নেই। তাহলে কি আমি নেক্সট আলোচনায় যাব? নেক্সট টপিক? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তা করি। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এখন শুনতে পাচ্ছো তোমরা আমাকে? স্লাইড দেখতে পাচ্ছো নাকি স্লাইড শেয়ারিং স্টপ হয়ে গিয়েছে? দেখতে পাচ্ছি না। স্টপ হয়ে এখন দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছো? জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা আগে টপিক আলোচনা করি, তারপর আমরা টপিক 3 and 4 আলোচনা করব। টপিক 5 এ হচ্ছে ফসিল ফসিল জিমনোস্পার্মস। দুটো ফসিল জিমনোস্পার্মস সিলেবাসে দেয়া আছে, তো ওই দুটো ফসিল জিমনোস্পার্মস নিয়ে আলোচনা করব। তো নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তো এই ফসিল জিমনোস্পার্ম
নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি লিগনোটেরিস ওলহামিয়া। ক্লাসিফিকেশন পড়ার সময় আলোচনা যে লিগনোটেরিস এটা হচ্ছে একটা ফসিল জিমনাস্ট, আর এটা সাইকেডোফাইটা ডিভিশনের আন্ডার করেছিলাম যে ফসিল জিমনোস্পার্ম লিগনোটেরিস। এটার ছবিও দেখেছিলাম, রিকনস্ট্রাক্টেড যে ছবিটা সেটাও দেখেছিলাম। তো এখানে ফসিল জিমনোস্পার্ম লিগনোটেরিসের প্রথমেই আছে তাদের ক্লাসিফিকেশন। আমরা জানি এটা সাইকেডোফাইটেশনে, আর ক্লাস হচ্ছে কি সাইকাডোসিটা, অর্ডার সাইকাডোফিলিক্যালিস, ফ্যামিলি টেরিডেসি, আর জেনাস হচ্ছে লিগনোটেরিস। তার আগে তোমাদের একটু বলি, এই যে ক্লাস ফ্যামিলি এগুলো অনেক সময় চেঞ্জ হয়। হ্যাঁ, এগুলো অনেক সময় অন্য গেছে, ঠিক আছে, এগুলো কিন্তু চেঞ্জ হতেই পারে। ধরো যদি দেখো বা বিভিন্ন বইয়ের সময় সমস্যা নেই, এখানে আমি যেটা রেখে ঠিক, আর যদি নতুন করে নতুন ক্লাসিফিকেশন লিখো এটাও ঠিক। ঠিক, Lignotteris is a genus of late Carboniferous seed fern. আমরা বলেছিলাম যে লিগনোটেরিস সিড, কারণ লিগনোটেরিসটা দেখতে ফার্ন লাইক, হ্যাঁ, টেরিডোফাইটার যে ফার্ন ছিল সেই ফার্নের মতো দেখতে, কিন্তু ফার্নে তো সিড, লিগনোটেরিসে সিড হয়, তো এই কারণে এটাকে সিড, with a very distinctive out sclerates. বর্ণনা দেয়া আছে যে আউটার কর্টেক্সে স্ক্লেরেট থাকে। The genus Lignotteris, also known as Lignodendron. লিগনোটেরিসকে লিগনোডেনড্রন নামেও জানা হয়। মরফোলজিক্যাল ফিচার্সে এই দুটোই হচ্ছে রিকনস্ট্রাক্টেড পিকচার, কারণ এই অর্গানিজম গুলো তো আর এখন নেই, এগুলো তো ফসিল। তো এদের ফসিল স্টাডি করে সায়েন্টিস্ট তাদের যে হোল প্ল্যান্টটার একটা রিকনস্ট্রাকশন করেছে। প্ল্যান্টটা এরকম তো ছিল, এরকম দেখতে ছিল। তো মরফোলজিক্যাল ফিচার্সে আছে কি দ্য প্ল্যান্টস টু এ ক্লাইম্বার, যে এটা হয়তো ক্লাইম্বার ছিল, ক্লাইম্বারকে লতানো লতানো টাইপের, ঠিক আছে। The stem of Lignotteris was slender and covered with large, এদের স্টেমটা ছিল স্লেন্ডার মানে সরু, আর covered with near the base of the plant adventitious roots developed. এইগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে adventitious root। এই যে এই ছবিতেও আছে, এটা সাদা কালো আর এটা হচ্ছে আরেকটু একটু কালারফুল ছবি, একই ছবি কিন্তু। তো এই যে একদম প্ল্যান্টের বেজে তাদের অ্যাডভেন্টিশিয়াস রুট ডেভেলপ হতো। The leaves were large, pinnately compound and frond-like. গুলো কি frond-like, এই কারণেই এদেরকে ফার্ন বলা হয়। হ্যাঁ, সিড ফার্ন বলা হয়, কারণ এদের লিভস গুলো পিনেটলি কম্পাউন্ড দেখতে, পুরো ফাইটস এর যে লিফ লাইক ফ্রন্ট বলা হয়, তো সেই ফ্রন্টের দেখতে। The leaves were highly dissected, produced along the stem separated intervals. Leaves একদম অনেকটা ডিসেক্টেড, হ্যাঁ, খণ্ডিত, অনেক একদম খুবই খণ্ডিত বোঝাই যাচ্ছে। আর এরা কি হয়, স্টেমের
স্টেমের চারপাশ থেকেই তারা কি হচ্ছে তৈরি হচ্ছে at widely separated intervals হচ্ছে কি যে একটা লিফ থেকে আরেকটা লিফ হচ্ছে গ্যাপ রেখে তারা প্রোডিউস spines perhaps in climbing were present both on leaves এদের লিফ এবং স্টেমে ক্যারেক্টারিস্টিক স্পাইন বা কিছু বৈশিষ্ট্যপূর্ণ স্পাইন বলতে বোঝাচ্ছে এখানে কি কাটা টাইপের কিছু কন্টক, হ্যাঁ, তো কাটা টাইপের তাদের স্ট্রাকচার বা আউটগ্রোথ ছিল, যেগুলো ধারণা করা হতো যে ক্লাইম্বিং এ সেটা কি হয়তো সাহায্য করতে কিছু। তো এই ছিল তাদের মরফোলজি ফিচার্স। আর আরেকটা মরফোলজি এদের যে সিড গুলো, হ্যাঁ, এদের সিড বা ওভিউল যেটাই বলে, এটা তাদের লিফের প্রান্তে তৈরি হতো। এই যে দেখবে যে এই যে দেখো একটু রেড রেড কালারের ছোট ছোট আকারের সিড দেখা যাচ্ছে লিফের গায়ে, হ্যাঁ, এই যে সিড গুলো দেখা যাচ্ছে। তো এদের সিড সরাসরি এরপর আসি আমরা এদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে মূলত তাদের স্টেমের অ্যানাটমিটাই আমরা আলোচনা করব, যে স্টেমের অ্যানাটমিতে তাদের স্ট্রাকচার এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, the stem pieces are beautifully preserved in the European and American coal bog of petrification and large compression. এদের এই স্টেম পিস গুলো এখনো প্রিজার্ভ আছে ইউরোপ এবং আমেরিকায়। তো দেখো এদের এই যে স্ট্রাকচার গুলো হয় পেট্রিফাইড কম্প্রেসড ফসিল আকারে আছে, এখানে সেটা বলেছে যে দুটো টাইপসের ফসিল আকারেই এগুলো প্রিজার্ভ করা আছে। Reconstruction of the stem shows the presence of a major siphonostele with a well-developed centrally located pith. এই যে এদের যে স্টেম সেকশনের ছবিটা দেখতে পাচ্ছ, এইটা একটা রিকনস্ট্রাক্টেড পিকচার, হ্যাঁ, রিকনস্ট্রাক্টেড পিকচারের মাধ্যমে যেটা দেখছে যে এদের যে ভাস্কুলার সিস্টেমটা ছিল কি মেজার্ক আমরা জানি, যেখানে প্রোটোজাইলেমের চারি কি থাকে, মেটাজাইলাম থাকে, সেটাকে আমরা মেজার টাইপ অফ জাইলেমিস বলি, তাই না। তোমরা এটা অ্যানাটমিক টু ডিটেলস হয়তো পড়বে, এই জাইলেম টাইপ গুলো, জাইলেমিস্ট্রেন টাইপ, মেজার্ক, এন্ডার্ক, এক্সার্ক, ঠিক আছে। সি বোঝাচ্ছে যে যেখানে স্টিলি হ্যাঁ, তার কি থাকছে, অনেকটা রিং আকারে থাকছে, রিং আকারে ধরো ভেতরের দিকে জাইলেম থাকছে, বাইরের দিকে ফ্লোয়েম থাকছে, তো এই টাইপটাকে বলা হয় কি সিফোস্টিলি। তোমাদের একটা ছবি একটু হোল্ড তোমাদের
আচ্ছা সরি, আমার একটু ফোন একটু খুব জরুরি ছিল, সরি তোমাদের ওয়েট করালাম। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা আমরা শুরু করি আলোচনাটা। আচ্ছা, তো আমি সিফন স্টিলের ছবি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু কেন যেন ছবিটা ওপেন হচ্ছে না এখানে, কোনো ফাইলের সমস্যা, ছবিটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, তো ডিসকানেক্ট হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না। ইয়েস আচ্ছা ম্যাম। ম্যাম, ও আচ্ছা আচ্ছা আছি ম্যাম সবাই। সরি। ঠিক আছে ম্যাম, সমস্যা নাই। তো সিফনো স্টিলি তোমরা যদি একটু কাইন্ডলি দেখে নাও তাহলে বুঝতে পারবে সিফনো স্টিলি কি। আর মনে হয় তোমরা জানো সিফনো স্টিলি সম্পর্কে হয়তো পড়েছো তো, বুঝছো তো। এদের যে স্টিলি আর মেজাক টাইপের হচ্ছে মূলত জাইলেম স্ট্র্যান্ডটা হচ্ছে মেজাক। তার প্রোটোজাইলেম গুলো সেন্টারে থাকবে, আর প্রোটোজাইলেমকে ঘিরে হচ্ছে পেরিফেরিতে মেটাজাইলেম থাকবে। Vascular bundles surround the pith in the form of a ring. জাইলেম গুলো, হ্যাঁ, এই যে ছোট ছোট স্ট্র্যান্ড দেখতে পাচ্ছ গোলাকার, এগুলো হচ্ছে জাইলেম। এই যে এগুলো বুঝছে কি যে এই মেজাক ভাস্কুলার বান্ডেল গুলো কি করে, জাইলেম স্ট্র্যান্ড, সরি, হ্যাঁ, পিঠটাকে সারাউন্ড করে, তার একটা সারাউন্ড করে একটা রিং তৈরি হচ্ছে পিঠ। এই যে এখানে ইন্ডিকেট some thick walled cells called sclerotic nests are scattered throughout the pith. এই পিথেও এই পুরোটাই পিথ এরিয়া, এই পুরোটা হচ্ছে সেন্টারটা। তো এই কিছু থিক ওয়ার্ল্ড সেলও পাওয়া যায়। সেল বলতে কি, সেলের একটা গুচ্ছ, হ্যাঁ, টিস্যু লাইক। এই যে এই জায়গাটায় ইন্ডিকেট করা আছে, তো এইগুলোকে বলা হচ্ছে কি স্ক্লেরোটিক নেস্ট। এরপরে আছে কি সেকেন্ডারি উড ফর্মড এ কন্টিনিউয়াস রিং round primary xylem, while at places in leaf traces বোঝানো হয়েছে যে এই যে লম্বা স্ট্র্যান্ড গুলো দেখতে পাচ্ছ, এই যে লম্বা কি বলবো, একটু ব্রড স্ট্রাকচার সেকেন্ডারি উড, হ্যাঁ, এটা হচ্ছে তার সেকেন্ডারি উড, এবং সেটা জাইলেম স্ট্র্যান্ডকে, এই যে প্রাইমারি জাইলেম, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি উড। হ্যাঁ, সেকেন্ডারি গ্রোথের মাধ্যমে যেটা হয় সেটা কি সেকেন্ডারি উড। তো সেকেন্ড উড এর মাঝে মাঝে কিছু জায়গায় আবার লিফ ট্রেসেস, হ্যাঁ, বলেছে কি লিফ ট্রেস। একটা হচ্ছে লিফ ট্রেসেস কি, লিফ ট্রেসেস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে লিফ ট্রেস বলতে বোঝাচ্ছে স্টেমে, হ্যাঁ, স্টেমের কোনো অংশ থেকে পাতার যে বেসটা যেখানে কানেক্টেড থাকে সেই জায়গাটাকে বলা হয়। সেই জায়গাটা কিরকম হতে পারে, আমি তোমার একটু ওয়েট করো।
এই ছবিটা তোমরা একটু খেয়াল করো, লিফ গ্যাপ, লিফ ট্রেস, এইগুলো এই জিমনোস্পার্মের প্ল্যান্টের ক্ষেত্রে এগুলো কমন ফিচার। যদি স্টেমের ট্রান্সভার্স দেখা যায়, লিফ স্টেম এবং বেজের যেই সেই কানেকশন পয়েন্টটাকে বলা হয় কি লিফ ট্রেস। এই যে এইটা ধরো স্টেম, আর এইখান থেকে তৈরি হচ্ছে পাতা, লিফ। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে লিফ ট্রেস। এই ছবিটাতে যে দেখো লিফ ট্রেসেস, এই দুটো জায়গায় দেখানো হয়েছে কি লিফ ট্রেসেস, এইটাকে বলা হয় কি লিফ ট্রেসেস। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় লিফ গ্যাপ। হ্যাঁ, এই অংশটাকে বলা হয় লিফ গ্যাপ। এই ছবিটাই খেয়াল করো তোমরা। আর লিফ এই জায়গাটায় যে এইখানে ধরো তাদের স্টেমের, হ্যাঁ স্টেমের এইটাতে লিফ তৈরি হওয়ার কারণে যে গ্যাপটা তৈরি এই জায়গাটায়, এটাকে বলা হয় লিফ গ্যাপ। এটাকে বলা হয় লিফ গ্যাপ, আর এটাকে বলা হচ্ছে লিফ যে লিফ ট্রেস কি। তো এই ফিচারটাই হচ্ছে কেমিক্যাল ফিচার্স কিসের, লিগনোটেরিসের। এখন আমরা যেই রিপ্রোডাকশন মেথড কি, রিপ্রোডাকশনটা কিভাবে হচ্ছে, ফসিল স্টাডি যখন করব মূলত তিনটা হেডিং এ আমরা আলোচনা করব, কি মর্ফোলজিক্যাল ফিচার, অ্যানাটমিক্যাল ফিচার আর রিপ্রোডাকশন। তো এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা রিপ্রোডাকশনটা, এদের যে সিড গুলো, একটু আগে বলেছি যে এদের সিড গুলো ডিরেক্টলি ফলিয়েজে ইয়ে করে, তারা এই জায়গাটায় একদম seeds born directly on modified foliage। হ্যাঁ, জিমনোস্পার্মের ফাইনাস, নিটামে, তাদের কোনের ভিতর আগে একটা কোন তৈরি করে, তারপরে কোনের মধ্যে তারা সিড তৈরি করছে, কিন্তু এইখানে তৈরি হচ্ছে সাইকাস। এদের সাইকাস যে জাতিগুলো আছে তাদের অনেকটাই ল্যাক অ্যানিউলাস কিউপিউল লাইক স্ট্রাকচার। এই ছবিটা দেখো, এইখানে একটা ওভিউলের স্ট্রাকচার দেয়া আছে এই লিগনোটেরিসের। হ্যাঁ, লিগনোটেরিসের এই যে এখানে তার ডিটেলসটা দেয়া আছে, লেট ডেভোনিয়ান পিরিয়ডে এটা কালেক্ট করা হয়েছিল, লিগনোটেরিড টাইপ সি। হ্যাঁ, তো ও কি বলেছে সারাউন্ডেড স্ট্রাকচার, এই যে এদের সারাউন্ডে, এইটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে ওভিউল, এদের আবরণটাকে বলা হচ্ছে কি লোবড কিউপিউল। এদের যে আবরণকে বলা হচ্ছে কি এই যে কিউপিউল, এই যে আবরণ। গ্ল্যান্ডস মে বি প্রেজেন্ট, এই কিউপিউলের গায়ে অনেক সময় গ্ল্যান্ড কি বুঝ, তো এইখানে কিউপিউলের গায়ে অনেক সময় গ্ল্যান্ড দেখা যায়। ওভিউল ইন্টেগুমেন্টস, ovule integuments either free or fused with the new। এদের যে ইন্টেগুমেন্ট, হ্যাঁ
নিউসেলাসকে আবৃত করে যেটা থাকে সে আলাদা থাকে, না হয় নিউসেলাসের সাথে একসাথে ফিউজড করে থাকে। Integuments are vascularized in some ovules. These ultimate branches of the frond. এখন এইটুকু পর্যন্ত নিয়ে আলোচনা, তাদের মাইক্রোস্পোরাঞ্জিয়াম প্রয়োজন, তাই না? তো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে স্ট্রাকচারটা সেই ছবিটা আমি এখানে রাখিনি, কিন্তু মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা কিরকম থাকে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামটাও ওভিউলের মতো তাদের এই ফ্রন্ডে তৈরি হয়। হ্যাঁ, বর্ন অন দা আলটিমেট অফ দ্য ফ্রন্ড, ফ্রন্ডের একদম আলটিমেট বা অ্যাপেক্স যে গুলো থাকে তাদের sporangium may be free or bisporangiate. এদের যে স্পোরাঞ্জিয়াম গুলো সেগুলো ফ্রি থাকতে পারে, দুইটা স্পোরাঞ্জিয়াম মিলে একত্রে স্পোরাঞ্জিয়েট আকারে থাকতে পারে। ঠিক আছে, তো আমি এই রিপ্রোডাকশনের আলোচনাটা খুব ডিটেইল রাখিনি, সংক্ষিপ্ত আকারে রেখেছি। এইটুকু তোমাদের এইটুকুই ছিল আমাদের আলোচনা, আজকের ক্লাসের আলোচনা আমরা এইটুকুতেই করি, শেষ করছি। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না আমি বলো, কারো কোনো থাকলে, আমাদের মেবি আর একটা কি দুইটা লাগবে, তারপরে আমাদের ক্লাস কমপ্লিট, তারপরে তোমরা ফ্রি। মানে এই যে ওভিউলে, হ্যাঁ আঁকতে পারো, যদি রিপ্রোডাকশনের মানে ডিটেলস আসে তাহলে তো তোমাকে ছবি। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি স্টপ করব? ম্যাম কোশ্চেন নেই। একজন কথা বলো, আর বাকিরা তো সবাই চুপ থাকো, এই কারণে তো আমি বুঝি না তোমাদের ক্লাস কি অ্যাকচুয়ালি